গল্পের সারথি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের গল্প নিশির ডাক। লেখক শাহরিয়ার কবির। পুরনো ঢাকার কাগজি টোলায় সামুদের দুর্গের মতো বাড়িটা কে কবে বানিয়েছিল কেউ বলতে পারবে না। এককালে নিশ্চয়ই দেখার মতো ছিল। বহুদিন মেরামত না হওয়াতে বাইরের পলেস্তারা খসে ইট বেরিয়ে গেছে। ছাদের ফাঁকে ফাটলের ভেতর বটগাছ গজিয়েছে। চাকরদের 6টা ঘরের 3টারই ছাদ ধসে পড়েছে। সদরের সিং দরজার একটা সিংহের মাথা নেই, আরেকটার লেজ আর পেছনের একটা পা খসে পড়েছে। ছিঁড়ি ছাদ বলতে কিছুই নেই। ইংরেজরা এদেশ থেকে যাওয়ার পর সামুদের বড় দাদু হাজী রইসুদ্দিন খান পাঠান কলকাতার খিদিরপুরের বাড়িটা বদল করেছিলেন ঢাকার কাগজি টোলার অক্ষয় কুমার সরকারদের এই হাড় জিরজিরে বাড়িটার সঙ্গে। পাড়ার লোকেরা বলে, অকা সরকারদের বাড়ি বাইরে দেখতে যত খারাপ হোক, কোথায় নাকি 7 ঘরে আকবরী মোহর পোতা আছে। সরকারদের কোনো এক পূর্বপুরুষ কোম্পানির আমলে ফাসুরেদের সঙ্গে জুটে গিয়ে অনেক পয়সা কামিয়েছিলেন। ফাসুরে মহলে তার ভারী নামডাকও ছিল। এ বাড়িতেই মরেছিলেন অপঘাতে। যেভাবে নাকি ফাসুরেদের মরণ কপালে লেখা থাকে। মরবার আগে বলেছিলেন, 7 ঘরা মোহর পোতা আছে এ বাড়িতে, আমার পাপের ধন নয়। কথা শেষ না করেই তিনি পরলোকে চলে গেলেন। সবাই ডাক ছেড়ে কাঁদল, কেউ মানুষটার শোকে, কেউ মোহর না পাওয়ার শোকে। নগা সরকার মরার পর বছর ধরে খুঁজেও সেই মোহরের সন্ধান কেউ পায়নি। বাড়ি বদলের সময় অকা সরকার শামুর দাদাকে বলেছিলেন, আমাদের তো পুরনো পাপীর বংশ, কেউ লক্ষ্মীর কৃপা পেল না, দেখুন খুঁজে আপনাদের কপালে যদি থাকে। বড়দের কারো অবশ্য এ নিয়ে খুব একটা উৎসাহ ছিল না। পুরনো বাড়ি নিয়ে কত কিছুই তো বলা হয়। কেউ কথা তুললে শামুর বড় বিবি দাদু বলতেন, এইসব হলো 3 কেলে অকা সরকারের বেলাফ, বললেই হলো। 7 ঘরা মোহর সত্যিই থাকতো যদি, তাহলে এরকম বাড়ি 7 বার ভেঙে 7 বার বানানো হতো। 7 ঘরা আকবরী মোহর সোজা কথা নয়, ওসব উল্টো সিধে বলে বিটকেল বুড়োটা তোদের বড় দাদুকে ভজিয়েছে। বড়দের উৎসাহ না থাকলেও ছুটির দিনে দুপুরে সবাই যখন ঘুমোতো, ছোটরা দল বেঁধে বেরোতো গুপ্তধন খুঁজতে। 1.5 হাত পুরু পাতলা চৌকো ইটের সুরকি গাঁথা দেয়ালে লাঠি ঠুকে দেখত কোথাও ফাঁপা শব্দ হয় কিনা। বাড়ির পেছনে বড় বড় আঁশ শ্যাওড়া নিশিন্দা গাছের ফাঁকে ভাট, আকন্দ, বনতুলসী আর লজ্জাবতীর কাটা ঝোপের ভেতর যেখানে পিঁপড়ে পর্যন্ত ঢোকে না, সব খোঁজা হয়ে গেছে। ছোট দাদু একদিন একগাল হেসে বললেন, পেছনের জমিটা ভালো করে খুঁড়ে দেখিস তো, আমার তো সন্দেহ হচ্ছে ওখানে কিছু থাকতে পারে। সবাই হৈ হৈ করে শাবল কোদাল নিয়ে ঝোপঝাড় সব উপরে মাটি খুঁড়তে লেগে গেল। শেষে ছোট দাদু বললেন, ঢের হয়েছে, এবার আমি ওখানে বেগুনের চারা বুনবো। আকবরী মোহরের চেয়ে খেতে আশা করি ভালোই লাগবে। শুনে ছোটদের কেউ কেউ কেঁদে ফেলল। বড় বিবি দাদু সান্ত্বনা দিয়ে বললেন, হাবু, তোদের বেলাফ দিয়েছে, তোরা অমনি নেচে উঠলি। তোরা অযথা হয়রান হচ্ছিস। 7 ঘরা মোহর যদি এ বাড়িতে কেউ পুঁতেও থাকে, 100 বছর পরে ওসব কি এক জায়গায় বসে আছে? কখন হেঁটে হেঁটে জখের কাছে চলে গেছে। জখ যখন চাইবে তখনই ওই গুপ্তধনের হদিশ তোরা পাবি, তার আগে নয়। বাইরে থেকে সামুদের কামিনী কুটিরকে
খেতে না পাওয়া বেতো ঘোড়ার মতো দেখালে কি হবে? ভেতরটা বেশ ভালোই বলতে হবে। 1.5-2 হাত পুরু দেয়াল, খোপ কাটা পাথরের মেঝে, শাল কাঠের ভারী দরজা জানলা, ছাদের তলায় লোহা কাঠের মোটা কড়ি বর্গা। তার সব মিলিয়ে একটা বনেদি আমেজ ছিল। ওপর নিচের 2 তলায় 21টা ঘর। দারোয়ান চাকরদের ঘর আলাদা। শামুদের বাড়িতে লোকজনও কম ছিল না। বড় দাদু আর ছোট দাদু, তাদের 1 ডজন ছেলে মেয়ে, 1.5 ডজন নাতি নাতনি, সবাই যখন ঈদ উৎসবে জড়ো হয় তখন সারা বাড়ি গম গম করে। অবশ্য শামুদের ফুপুরা কেউ এ বাড়িতে থাকে না। মেজ দাদু আর রাঙা দাদুও নয়। মেজ দাদু থাকেন রেঙ্গুনে, সেখানে বর্মি দাদিকে নিয়ে থিতু হয়ে বসেছে। আর রাঙা দাদু যে কখন কোথায় থাকেন তার হদিশ কেউ জানে না। বছরে 1-8টা চিঠি আসে, কখনো তাও নয়। তামাম দুনিয়া চড়ে বেড়াচ্ছেন, আজ এখানে কাল ওখানে। রাঙা দাদু বাড়ি থেকে প্রথম পালিয়েছিলেন 18 বছর বয়সে। সে আমলে 14 বছরে এন্ট্রান্স পরীক্ষা দেয়া যেত। ডিগ্রি পরীক্ষায় অঙ্কে লেটার পাননি বলে বড় দাদু তাকে খরম পেটা করেছিলেন। রাগ করে সেই যে বাড়ি ছাড়লেন, এলেন কামিনী কুটিরে বাড়ি বদলের পর। সেও 16-17 বছর আগের কথা। বাড়ির কেউ তাকে চিনতে পারেনি। লম্বা দাড়ি রেখেছেন, আলখাল্লা পরনে, গলায় তসবি, মাথায় লাল রুমি টুপি। চেনার কোনো উপায় থাকলে তো। বয়স তখন 60-এর কাছে। বললেন, কবে বাঁচি মরি আল্লাহ মালুম। ভাবলাম মরার আগে বংশীর বাতিগুলোকে দেখে যাই। বড় বিবি দাদু বললেন, আবার কোথায় যাবে? ঘর সংসার কিছুই করলে না, এবার থিতু হয়ে বসো। একগাল হেসে রাঙা দাদু তখন বলেছিলেন, এত যে ঘুরলাম তবু মনে হয় কিছুই দেখিনি। ভাগ্যিস বর্দা খড়ম দিয়ে মেরেছিলেন, নইলে আল্লাহর দুনিয়ায় কত কিছু অজানা থেকে যেত। এখনো অনেক কিছু বাকি আছে দেখার। এরপর মাস না পেরুতে একদিন হুট করে চলে গেলেন। নাকি স্পেনে তার কোন বন্ধু মৃত্যুসজ্জায় স্বপ্নে তাকে দেখতে চেয়েছেন মরার আগে। কি সব জরুরি কথা আছে। রাঙা দাদুর কথা শামুরা বড় বিবি দাদুর কাছে শুনেছে। ওদের কেউ তাকে দেখেনি। বহু বছর জাহাজে চাকরি করেছেন রাঙা দাদু। বন বিভাগে চাকরি নিয়ে আসামের জঙ্গলে ছিলেন অনেকদিন। কয়েক বছর বিজাপুরের রাজার ছেলের হাউস টিউটর ছিলেন। সেখানে কি এক গন্ডগোলে ফেসে গিয়ে দেশান্তরী হলেন। বহুদিন কোনো খবর নেই। হঠাৎ এক চিঠি এলো সোমালিয়া থেকে। বড় বিবি দাদু যখন রাঙা দাদুর গল্প বলতেন তখন শামুদের মনে হতো কবে বিয়ে পরীক্ষা দেবে, কবে বড় দাদুর খরম পেটা খেয়ে বেরিয়ে পড়বে, জাহাজে জাহাজে, বন্দর থেকে বন্দরে, পাহাড়ে, জঙ্গলে আর মরুভূমিতে ঘুরে বেড়াবে। রাঙা দাদু ছিলেন ওদের কাছে আরব্য উপন্যাসে পাতা থেকে উঠে আসা সিন্দাবাদ নাবিকের মতো। সেদিন বিকেলে শামুদের কাগজি টোলা বয়েজ ক্লাবের সঙ্গে গেন্ডারিয়ার 5তলা ক্লাবের ফুটবল ম্যাচ ছিল ধূপখোলার মাঠে। খেলায় 3 গোলে হেরে সন্ধেবেলা বাড়ি ফিরে সবাই মুখ কালো করে বসেছিল ঝোল বারান্দার নিচে সিঁড়িতে। শামু, মন্টু, হাবুল আর ছোটন এ বাড়ির এক বয়সী 4 জনই ছিল দলে। শামুর চেয়ে 3 বছরের ছোট রামু সঙ্গে গিয়েছিল খেলা দেখতে। বলল, শিকদার বাড়ির ঘটনাকে তোদের দলে রাখা ঠিক হয়নি দাদা। আমি শুনেছি ওদের কালকে দলে নিসনি বলে ও ঘটনাকে বলেছে ইচ্ছে করে গোল খাবি, কামিনী কুটিরওয়ালাদের কাপ্তানি চলবে না। শামু খেকিয়ে উঠে বলল,
এ কথাটি হাফ টাইমে বলতে পারতি না? ঘটনাকে বসিয়ে যোগুকে নামাতাম। মন্টুর বোন চুমকি এসে ডাকলো, ছোটদা, বড় বিবি দাদু তোদের ডেকেছে দুধ মুড়ি খেয়ে যেতে। মন্টুও শামুর মতো খেকিয়ে উঠল, যা এখান থেকে, আমাদের যখন খুশি তখন যাব। ছোটন দাঁত কিরমির করে বলল, শিকদার বাড়ির ছেলেদের এক হাত দেখে নেব। ঠিক তখনই ওরা দেখল সদর দরজার সামনে রিক্সা থেকে নামলেন এক বুড়ো, সাদা আলখাল্লা পরনে, লম্বা সাদা চুল দাড়ি, ফর্সা গায়ের রং, ঠিক যেন রবীন্দ্রনাথ। চামড়ার একটা সুটকেস হাতে নিয়ে ওদের কাছে এসে মৃদু হেসে বললেন, তোমরা কি এ বাড়ির ছেলে? ওরা মাথা নেড়ে সায় জানালো। শামু জানতে চাইল, আপনি কার সঙ্গে দেখা করবেন? দেখা তো সবার সঙ্গে করব। একগাল হেসে বুড়ো বললেন, আমাকে নিশ্চয় তোমরা চিনতে পারোনি। চেনার অবশ্য কথাও নয়, শেষবার যখন এলাম তোমাদের কাউকে দেখিনি। আপনি রাঙা দাদু? সবার চোখ কপালে উঠে এলো। চুমকি আর রামু, রাঙা দাদু এসেছে, রাঙা দাদু এসেছে বলে এক দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। শামুরা কোনো কথা বলার আগে বড় বিবি দাদু বেরিয়ে এলেন। কোথায় রাঙা? এত বছর পর বুঝি বাড়ির কথা মনে পড়লো? এই সব বলতে বলতে বড় বিবি দাদুকে দেখে রাঙা দাদু এগিয়ে এসে ওর পা ধরে সালাম করলেন। বললেন, তোমরা কেমন আছো ভাবিজি? বর্দা হাবু ভালো আছে তো? গত বছর রেঙ্গুন গিয়েছিলাম, মেজদারা সব ভালোই আছে। তুমি অনেক বুড়ো হয়ে গেছে ভাবিজি। 80-র ওপর বয়স হলো। এখনো কি ছুরি থাকতে বলিস নাকি? তুইও তো অনেক বদলে গেছিস, ফর্সা হয়েছিস অনেক। গতবার যখন তোকে দেখলাম এত ফর্সা ছিলি না। শীতের দেশে থাকলে কালো কাফরিও ফর্সা হয়ে যায়। এবার এলি কোত্থেকে? লাজুক হেসে রাঙা দাদু বললেন, তিব্বত গিয়েছিলাম। কি চমৎকার জায়গা! ভেবেছিলাম বেশি দিন থাকবো, তার হলো না। চীনে কমিউনিস্ট রাজত্ব হওয়ার পর আমি দ্বিতীয় বিদেশি যে তিব্বত দেখেছে। নেহাত পিকিং ইউনিভার্সিটির আর্কিওলজির প্রফেসর কুইলান আমার বন্ধু ছিল বলেই যেতে পেরেছিলাম। তিব্বতের গল্প পরে শুনবো, ঘরে আয়, মুখ হাত ধুয়ে চারটি মুখে দিবি। শামুরা মন্ত্রমুগ্ধের মতো রাঙা দাদুর কথা শুনছিল। বড় বিবি দাদু বাধা দেওয়াতে ওরা একটু মনক্ষুণ্ণ হলেও রাঙা দাদু ফিরে এসেছেন। সেই উত্তেজনা আর আনন্দে ফুটবল ম্যাচ হারার দুঃখ যে কোন ফাঁকে কর্পূরের মতো উবে গেছে কেউ টেরও পেল না। রাতে খাওয়ার পরে সবাই রাঙা দাদুকে নিয়ে টানা বারান্দার এক কোণে শতরঞ্চি চাদর বিছিয়ে বসল। রাঙা দাদু বাইরে ঝুল বারান্দায় বসতে চেয়েছিলেন। কি চমৎকার সামার ওয়েদার বলে। গায়ে হিম লাগবে বলে বড় বিবি দাদু বারণ করলেন বাইরে বসতে। পৌষ মাস সবে শুরু হয়েছে। শীত জাঁকিয়ে না পড়লেও মাঝে মাঝে নদী থেকে উঠে আসা ঠান্ডা বাতাস গায়ে কাঁপন ধরিয়ে দেয়। ছোড়া দাদু গায়ের আলোয়ানটা ভালোভাবে জড়িয়ে নিয়ে বললেন, রাঙাদা, এবার বুঝি তিব্বত থেকে এলে? রাঙা দাদু মৃদু হেসে সায় জানাতে শামুর বাবা জানতে চাইলেন, তিব্বতের আগে কোথায় ছিলে রাঙা কাকু? তিব্বতের আগে ছিলাম শিয়ানে। চীনের সম্রাটদের আমলে ওটাই ছিল রাজধানী। পিকিং থেকে গিয়েছিলাম শিয়ান। প্রফেসর কুইলানের ধারণা শিয়ানের মাটির তলায় পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতার হদিশ মিলতে পারে। চুপচাপ ফার্সি আলবোলায় তামাক টানছিলেন বড় দাদু। তামাকের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। বেশ কিছুক্ষণ টানার পর নলটা রাঙা দাদুর দিকে বাড়িয়ে দিতে তিনি কাচুমাচু হয়ে বললেন, না থাক বড়দা, আপনার সামনে কি লজ্জার কথা।
বড় দাদু বললেন, তোর বয়স ৭৬ হতে চলেছে, লজ্জার কিছু নেই। লাজুক হেসে আলবোলার নলে কয়েক টান দিয়ে রাঙা দাদু বললেন, কাল তোমাকে আমি নিজে হাতে তামাক বানিয়ে খাওয়াবো, ইস্তাম্বুলের রাইস লোকেরা যেমনটি খায়। বড় দাদু হেসে বললেন, সেবার তুই এসেছিলি পার্টিশনের ১ বছর পর, ১৬ বছর হতে চলল। এতদিন কোথায় কিভাবে ছিলি সব বলবি তো? কয়েকবার আলবোলার নলটা টেনে বড় দাদুর হাতে ওটা ফেরত দিয়ে রাঙা দাদু বললেন, প্রথমে তো গেলাম কর্ডোভা, বন্ধুর সঙ্গে শেষ দেখা করে ভেবেছিলাম মালয়ের দিকে যাব। হঠাৎ করে ত্রিবান্ধমে পুরনো জাহাজটা পেয়ে গেলাম। আমার সঙ্গে নোয়াখালীর যে ছোকরাটা রসুইয়ে ঢুকেছিল, ও তখন হেড কুক হয়েছে। সেদিনে সে ছোকরা দেখি এক গাল পাকা দাড়ি, বলল বয়স নাকি ৬০ পুড়েছে। বড় দাদু বললেন, সেবার তো তোর বয়সও ৬০-এর কাছে ছিল। নিজের বয়স আমার কোনো কালেই মনে থাকে না, মনে হয় এই তো সেদিন তোমার খড়ম পেটা খেয়ে বাড়ি ছাড়লাম। ছোট দাদু বললেন, তারপর নোয়াখালীর ৬০ বছরের ছোকরা তোমায় কি করলো তাই বললো? খড়ম পেটার কথা অনেক শুনেছি। একগাল হেসে রাঙা দাদু বললেন, আর কি করবে, জোর করে ধরে নিয়ে নতুন ক্যাপ্টেনের সঙ্গে আলাপ করিয়ে দিল। ডাচ ক্যাপ্টেন বলল, চলে এসো আমাদের সঙ্গে, তোমার কথা আমি শুনেছি। উঠে পড়লাম আমার সেই পুরনো জাহাজে। সুদান মিশর ঘুরে আন্দালুসিয়া গিয়ে আটকে গেলাম। কি করব বলো? বাজারে ঘুরছি, হঠাৎ এক ডাক সাইডে বড়লোক বুড়ি আমাকে তার ছেলে ভেবে বসে থাকে। বুড়ির বয়স ৯০ পেরিয়েছে, চোখেও ভালো দেখে না, বলে আমি নাকি তার হারানো ছেলে, যুদ্ধে গিয়ে ফিরে আসিনি। বললাম আমি সে ছেলে নই। বুড়ি বলল, বাঁচবো আর কদিন, কোনো কথা শুনছি না, আমার কাছে থাকবে তুমি। এরপর শুরু হলো ফোট ফোট কান্না। কি আর করি, থেকে গেলাম। বছর ৩ পর বুড়ি বেহেস্তে গেল, আমাকেও সুযোগ বুঝে নিশি ডাকলো, আবার বেরিয়ে পড়লাম। নিশির কথা রাখো, তবে যে বললে বড়লোক বুড়ি, সয় সম্পত্তি কিছুই দেয়নি বুঝি? জানতে চাইলেন বড় বেবি দাদু। তা কেন দেবে না? রাঙা দাদু বললেন, সবই তো লিখে দিয়েছিল, ও সব সামলাতে গেলে যে থাকতে হতো সেখানে। ৩ বছর একটানা এক জায়গায় থেকে এমনিতে দম বন্ধ হয়ে আসছিল, তার ওপর সম্পত্তি দেখা। ভাগ্যিস নিশি দেখেছিল। বুড়ির সয় সম্পত্তি সব এতিমখানা দিয়ে হাত খরচাটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম। রাঙা দাদুর ঝুলিতে যে কত বিচিত্র সব গল্প ছিল বলে শেষ করা যাবে না। আগে বড় বিবি দাদুর কাছে শামুরা ওর অনেক কথা শুনেছে, তবে শোনার দেখার ভেতর যে বিস্তর ফারাক, এ কথা বড় বিবি দাদু প্রায়ই বলে। রাঙা দাদুর গল্প শুনে মনে হয় চোখের সামনে সেই সব ঘুরছে। রাঙা দাদুকে নিয়ে সারাক্ষণ মেতে থাকার মতো যথেষ্ট সময় বড়দের না থাকলেও ছোটদের ছিল। স্কুলের বছর শেষে পরীক্ষা হয়ে গেছে, ফল বেরিয়ে গেছে, ক্লাস শুরু হতে ঢের দেরি। রাঙা দাদু না এলে বুঝি সময়টা মরুভূমি হয়ে যেত। কাহাতক আর পাড়া বেপাড়ায় ম্যাচ খেলার জন্য ছোক ছোক করে ঘুরে বেড়ানো যায়। রাঙা দাদুকে পেয়ে ওরা আকাশের চাঁদ হাতে পেল। রাঙা দাদু বাগান করার ভারী শখ। ২ দিন পরে বাড়ির সামনে এরকম মরুভূমি বানিয়ে রাখার কোনো মানে হয় বলে বদনার বাপকে মাটি কোপাতে লাগিয়ে দিলেন। বদনার বাপকে রাঙা দাদু চন্দন কাঠের ১ ছড়া তসবি দিয়েছেন, তাতেই ও আত্মহারা। রাঙা দাদুর মুখ থেকে কথা বেরোতে পারে না। বদনার বাপ সঙ্গে সঙ্গে কাজে লেগেছে। বাগান কোপানো দেখতে দেখতে একদিন শামু বলল, রাঙা দাদু, এ বাড়িতে যে ৭ ঘরা আকবরী মোহর লুকানো আছে তুমি জানো? রাঙা দাদু কাষ্ঠ হেসে বললেন, হ্যাঁ,
গতবার যখন এসেছিলাম তখন তোদের বাপ চাচাদের কে যেন বলেছিল। ছোটন বলল, বড় বিবি দাদু বলেছে ওসব নাকি যখের কাছে চলে গেছে। ঠিকই বলেছে, ফাসুরেদের লুটের ধন, কত রক্ত কত অভিশাপ ওসবের গায়ে লেগে আছে। ওসব কি চুপচাপ পড়ে থাকার জিনিস? হাবুল বলল, বদনার বাপ যেভাবে মাটি খুঁড়ছে, হঠাৎ যদি ঢং করে একটা শব্দ হতো। হলেই বা কি? শুকনো গলায় রাঙা দাদু বললেন, তোমরা কি ভাবছো ওসব পাপের ধনকে স্পর্শ করতে পারবে? নাকে মুখে রক্ত উঠে মরতে হবে। সেদিন রাতে রাঙা দাদু বললেন, তিনি যখন বিজাপুরে রাজার ছেলেকে পড়াতেন তখন রাজার দেওয়ান এরকম গুপ্তধন খুঁজে পেয়েছিল। ওসব যে যখের নজরে পড়েছে দেওয়ান জানতো না। বাড়িতে এনে তোলার 7 দিনের মধ্যে দেওয়ান নির্বংশ হয়ে গেল। যেখানকার যখের ধন আবার সেখানে চলে গেল। গোটা দেওয়ান বাড়ির শান শরকত কিছুই আর রইল না। বুড়ো দেওয়ান মরার পর ওটা হানা বাড়ি হয়ে গেল। কত রাতে দেখেছি সাদা শাড়ি পরা দেওয়ানের বড় বিবি অন্ধকারে সিঁড়ি বারান্দায় বসে ইনিয়ে বিনিয়ে কাঁদছে। রাঙা দাদুর কথা শুনে সবার গায়ে কাঁটা দিল। পেছনে বসেছিল বদনার বাপ। আয়াতুল কুরসি সুরা পরে বুকে 3 বার ফু দিল। বলল, বড় দাদি আম্মারে কতদিন কইছি এ বাড়ির ছাদে আই সাদা কাপড় হিন্দা মাইয়া মানুষ দেখেছি। বিলাপ করি কান্দে। শামু বলল, সন্ধ্যার পর তোমার কোনোদিন হুঁশ থাকে নাকি বদনার বাপ? চৌধুরী বাড়ির দারোয়ানের সঙ্গে রোজ বুঝি আফিমের গুলি খাও না? রাঙা দাদু বললেন, এসব পুরনো বাড়িতে অনেক কিছুই থাকতে পারে। আমাদের পীর বংশ বলে ওরা কোনো ক্ষতি করতে পারে না, নইলে নিশি আমাকে ডেকে নিয়ে কবে মেরে ফেলতো। নিশি কাকে বলে দাদু? নিশি দেখতে কেমন? নিশি ডাকলে কি হয়? ছোটরা সবাই রাঙা দাদুর ওপর হামলে পড়ল। বদনার বাপ খাস নোয়াখালীর ভাষায় বলল, আর জেইয়ারে একবার নিশিতে ডাইকা ছিল, জেইয়া ঘুমের ভিতরে দরজা খুলে সোজা রওনা হয়েছে। সামনে আসিল এক হই। রাঙা দাদু একটু বিরক্ত হয়ে বলল, বদনার বাপ যে কি বলো অর্ধেক বোঝা যায় না। জেইয়াকে হইর কি বুঝিয়ে বলবে তো? অপ্রস্তুত হয়ে বদনার বাপ বলল, জেইয়া মানি জেডা আড়ি আর বাপের বড় ভাই, আর হইর কয় হুকুর রে। গ্যারাম দেশে মাইন্সে গোসল করে, মাছ ধরে। আহ, পুকুর বললো না, জি হুকুর। পুকুরের রাস্তা কি আসিল জেইয়ার খেয়াল নাই, কোনটা খাই হইয়েছে। আতকা সজা কই যায়, আন্ধারের ভিতরে হরি রয়েছে। দিল এক চিল্লানি, কাছে ধারে যত বাড়ি আছিল ব্যাক মানুষ বাইর হয়ে আইছিল, নয়তো আর জেইয়ারে নিশি হইরেনি ডুবাইতো। তাহলে ওটা খারাপ নিশি, শুকনো গলায় বললেন রাঙা দাদু। খারাপ নিশি কাদের ডাকে রাঙা দাদু? খারাপ লোকদের খারাপ নিশি ডাকে। এই বলে রাঙা দাদু বদনার বাপের দিকে তাকালেন। তোমার জ্যাঠা কি ভালো লোক ছিল বদনার বাপ? যে না, সরল গলায় বলল বদনার বাপ। মহাজনী কাইবার করতো, সুদ খাইতো, মাইন্সের কম জ্বালাই নাই। তাহলেই দেখো, আমাকে কতবার প্রাণে বাঁচিয়েছে নিশি। সিসিলিতে সে যে ভূমিকম্প হলো, সেই মুসলিনীর আমলে কত লোক মারা গেল। মাঝরাতে ঘুমের ভেতর বাড়ি ধসে পড়ে। ভূমিকম্প শুরু হওয়ার ঠিক 2 মিনিট আগে আমাকে নিশি ডাকলো। সুরসুর করে আমি ঘর থেকে বেরোলাম। 40 কদম যায়নি, মাটি দুলে উঠলো। পড়ে গেলাম মাঠের ভিতর। পেছনে তাকিয়ে দেখি খেলনার মতো হুড়মুড় করে ভেঙে পড়তে লাগলো পাথরের বাড়ির ছাদগুলো। ভালো নিশি না ডাকলে আমার কবর হয়ে যেত সেদিন। এই বলে একটু থেমে রাঙা দাদু বললেন,
খারাপ নিশি একবারে ডেকেছিল। এটুকু বললে হবে না দাদু, ছোটদের কখনো সহজে ভোলানো যায় না। খারাপ নিশি তোমাকে কখন ডেকেছিল? সবটুকু বলতে হবে দাদু, ছেঁড়া ছেঁড়া গল্প বললে শুনবো না। সব কথা বলি না, ভয় পাবি বলে। রাঙা দাদুর কথায় সবাই হইচই করে উঠল। আমরা কখনো ভয় পাই না, তুমি বলেই দেখো না। টানা বারান্দার এক কোণে টিম টিম করে আলো জ্বলছে, দেওয়ালে মস্ত কালো কালো ছায়া। নদী থেকে উঠে আসা কনকনে বাতাসে মাঝে মাঝে রাঙা দাদুর লম্বা রূপলি চুলদাড়ি এলোমেলো হয়ে যাচ্ছিল। চারপাশে আমবুড়ি তামাকের মিষ্টি গন্ধ। এ বাড়িতে আসার পরই রাঙা দাদু বদনার বাপকে সঙ্গে নিয়ে খুঁজে খুঁজে বেগম বাজারে গিয়ে জাফরানের গন্ধমাখা খাঁটি আমবুড়ি তামাক কিনে এনেছেন। নকশা করা পেতলের ডাবার কতটা পানির সঙ্গে কতটা গোলাপ জল মেশাতে হয়, কি করে কলকেতে তামাক সাজতে হয়, বদনার বাপকে সব শিখিয়েছে। বলেন, তুই হলে আমার হুক্কা বর্দার। আসছেবার তোর জন্য আমি ইস্তাম্বুল থেকে আকিক পাথরের তসবি আনবো। গল্পের গন্ধ পেয়ে বদনার বাপ বিগলিত হয়ে বলল, ওক্কার হানি বদলাই দিমুনি। কয়েকবার গুড়ুর গুড়ুর করে নল টেনে রাঙা দাদু বললেন, না থাক, সত্যি বলছিস তোরা ভয় পাবি না? ছোটদের একজন বলল, ভয় কাকে পাবো? ভূত বলে কিছু আছে নাকি? কে বলল কথাটা? তামাক টানা বন্ধ করে মোলায়েম গলায় জানতে চাইলেন রাঙা দাদু। সবার চোখ গিয়ে পড়ল শামুর উপর। 8 থেকে 9-এ উঠে ও সায়েন্স নিয়েছে। স্কুলে নিকোলাস স্যারের কাছে কদিন আগেই শুনেছে ভূত টুত বলে কিছু নেই। ভয়ের কথা শুনে শামু সদ্য পাওয়া জ্ঞানটুকু জাহির না করে পারল না। রাঙা দাদু বললেন, ভূত আছে এ কথা আমি বলি না। অনেকে অনেক কথা বলে বটে, তবে খাবিস জিন আছে। ওরা নিশির মতো নয়, নানা কিসিমের ছবি ধরতে পারে। আমরা যখন খিদিরপুর থাকতাম তখনকার কথা বলছি। আমার এক বন্ধু ছিল, এক পাড়ায় থাকি, এক স্কুলে পড়ি। ভালো নাম ছিল গগেন্দ্রনাথ হালদার, আমরা ডাকতাম গনু। তুমি তখন কত বড় ছিলে? কত আর বড় ছিলাম, তোদেরই বয়সী হব। গনুর এক জ্যাঠামশাই ছিলেন, সবাই ডাকতো অঘোর তান্ত্রিক বলে। দিনরাত শ্মশানে পড়ে থাকতেন, তন্ত্রমন্ত্র সাধনা করতেন। তার কাছে শুনেছি ডাকিনী যোগিনীরা নাকি আসতো। ভারী বদমেজাজি ছিলেন, সংসার করেননি। এতটুকু বেচাল দেখলে খেপে যেতেন। তার কথাই বলি তোদের, কোনো কিছু বাদ দিতে পারবে না। রহস্যময় হেসে আলবোলার নলে কয়েকটা টান দিয়ে গোলাপ আর জাফরানের মিষ্টি গন্ধ ভরা ধোয়া ছেড়ে রাঙা দাদু বললেন, তোরা বোধ হয় জানিস না, ছোট থাকতে আমি ভীষণ বাঁচি ছিলাম। তোদের মতো ভূত টুত কিছু বিশ্বাস করতাম না। গনুকে নিয়ে কতদিন মাঝরাতে গঙ্গার ধারে শ্মশানে গেছি। বাড়ি থেকে গনুকে বলে দেওয়া হয়েছিল সপ্তাহে 2 দিন শ্মশানে গিয়ে জ্যাঠামশাইকে দেখে আসতে। কোনোদিন স্কুল ছুটির পর ফুটবল ম্যাচ খেলে বাড়ি ফিরতে সন্ধে ফুরিয়ে যেত। রাতে খেয়ে দিয়ে শুতে যাব, গনু এসে আমার ঘরের জানলা দিয়ে চাপা গলায় ডাকত, রাঙা একটু বাইরে আসবি? গনুর ডাক শুনে বাইরে আসতাম। ও বলতো, চল জ্যাঠামশাইকে দেখে আসি, দিনে যায়নি, বাবা জানতে পারলে আস্ত রাখবে না। গনুর জ্যাঠামশাইকে যে কোনো লোক প্রথম দেখলে ভয়ই পেত। বিশাল শরীর, কুচকুচে কালো গায়ের রং, চোখ দুটো আগুনের ভাটার মতো, চুল দাড়ি সব জট পাকিয়ে গেছে। মেঘের মতো গলার স্বর। আমাদের দিনে দেখলে কিছু বলতেন না, তবে একদিন রাতে ভীষণ বকেছিলেন। বলেছিলেন, খবরদার
সন্ধ্যের পরে শ্মশানে পা রাখবি না। বকুনি খাওয়ার পর রাতে কখনো গেলে ওর সঙ্গে আর দেখা করতাম না, দূর থেকে দেখে চলে আসতাম। দিনে তিনি থাকতেন শ্মশানের পাশে এক পোড়ো মন্দিরে। ভক্ত ছিল কিছু, তারা খাবার টাবার দিয়ে যেত। রাতে শ্মশানে আগুন জ্বালিয়ে বসে কি সব করতেন। লোকে বলতো তিনি নাকি প্রেত সাধনা করে। আমি আর গনু খুব ভালো ফুটবল খেলতাম। ও ছিল গোলকিপার, আমি ক্যাপ্টেন, সেন্টার খেলি। মাঝে মাঝে অন্য পাড়ার ছেলেরা দূরে কোথাও খেলতে গেলে আমাদের নিয়ে যেত। সেবার টালিগঞ্জ বয়েজ ক্লাব আমাদের নিয়ে গেল ডায়মন্ড হারবারের কাছে খেলতে। বলল রাতে ভোজ হবে, তার ওপর 5 টাকা করে দেবে যদি জিততে পারি। কে যেন বলল, তোমরা তখন ভাড়া কাটতে বুঝি? আরেকজন বলল, আহ চুপ কর, দাদুকে বলতে দে। রাঙা দাদু বললেন, গল্পের মাঝখানে প্রশ্ন করলে আমার অসুবিধে হয়। সবাই তখন ছোটনকে পারলে তখনই উঠিয়ে দেয়। রাঙা দাদু বাধা দিল, থাক, হল্লা করতে হবে না। যা বলছিলাম, আমি বাড়িতে বলে গিয়েছিলাম রাতে ফিরবো না। গনুর অবশ্য সুবিধে ছিল, ওদের বাড়ির সবাই সেবার গয়ানা কাশি গিয়েছিল কি উপলক্ষে। বাসে করে গেলাম 6-7 মাইল দূরে এক অজ পাড়া গায়ে। কোনো জমিদার নাকি রূপোর কাপ দিয়েছেন তার মায়ের নামে। ভবতারিণী না জগৎতারিণী সিলভার কাপ ফুটবল টুর্নামেন্ট। আমাদের বলা হয়েছিল কিশোর ফুটবল টুর্নামেন্ট। খেলতে গিয়ে দেখি আমাদের অপোনেন্ট প্লেয়ারদের বয়স 20-22-এর নিচে নয়। সবার গোবদারি গজানো মুখ, পা ভর্তি লোম, দেখতেও ষণ্ডার মতো। খেলা শুরু হওয়ার আগে ওদের ক্যাপ্টেন এসে কানে কানে বলে গেল, যদি বেকায়দায় বল মেরেছিস গোলে, তোদের মুন্ডু দিয়েই পরে ফুটবল খেলবো। শুনে আমার হাত পা ঠান্ডা। ওদের পাশের গায়ের লোকরা আমাদের সাপোর্ট দিচ্ছিল। টালিগঞ্জের ক্যাপ্টেন এসে বলল, সাপোর্টাররা কি রকম দেখেছো তো? ঠিক মতো গোল দিতে না পারলে আস্ত শরীর নিয়ে বাড়ি ফেরা যাবে না। খেলা শুরু হলো। গনু বলল, ঠিক মতো খেলে যা, খেলা শেষ করেই পালাবো, রাতে এখানে থাকবো না। পালালাম ঠিকই, তবে খেলা শেষ হওয়ার আগে। খেলতে নেমে সন্ধ্যাগুলোর লাথিগুতো খেয়ে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। 8 ঘন্টার ভেতর 2টো গোল দিয়ে দিলাম। তারপরে শুরু হলো মারপিট। 2 দলের সাপোর্টার, প্লেয়ার, রেফারি কেউ বাদ নেই। যে যাকে হাতের কাছে পাচ্ছে পেটাচ্ছে, সবাই ছুটোছুটি করছে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় হাত ধরে এক হ্যাচ কাটান। গনু বলল, প্রাণে বাঁচতে চাইলে এখনই পালা। চোখের পলকে দুজন মাঠ থেকে হাওয়া। মাইল 2-1-এর মধ্যে একরকম দৌড়েই চলে এলাম। তারপর গঙ্গার ধার দিয়ে হাঁটতে লাগলাম। তখনও সন্ধ্যা হয়নি, ভাদ্র আশ্বিন মাস হবে। আকাশে মেঘ ছিল, ঠান্ডা বাতাসে হাঁটতে ভালোই লাগছিল। ওদিকে তখন বিকেলে পর বাস চলতো না। আমরা ঠিক করেছিলাম কয়েক মাইল পথ হেঁটে মেরে দেব। হাঁটতে হাঁটতে যখন শ্মশান ঘাটের কাছে এলাম, তখন সূর্য ডুবতে বসেছে। গনু বলল, চল জ্যাঠামশাইকে দেখে যাই, বাবা নেই বলে কাল আসার কথা মনেই ছিল না। গঙ্গার ধারে মস্ত বড় শ্মশান, ওদিকে তখন বসতি ছিল না। রাস্তা থেকে বাদিকে নামলে পুরনো একটা আম বাগান, তার ভিতর এক পোড়ো মন্দিরের জ্যাঠামশাইয়ের আস্তানা। গিয়ে দেখি তিনি মন্দিরের চাতালে বসে আছেন। ভীষণ গম্ভীর চেহারা, চুল গোপ দাড়ির জঙ্গলের ভেতর টকটকে লাল চোখ দুটো ধক ধক করে জ্বলছে। আমাদের দেখে ভীষণ চমকে উঠলেন, ধমক দিয়ে বললেন, অসময়ে কেন এসেছিস? সাহস তো কম নয়। গলা তো নয়, যেন বাজ বলল। গনু ঢোক গিলে বলল, কাল আসতে পারিনি তাই। ওর কথা শেষ হতে না হতে আরেক ধমক।
কাল আসতে পারিসনি বলে আজ আসবি? আজ যে অমাবস্যা, সে খেয়াল আছে? ওরা সব আজ আসবে। ভালো চাস তো এক্ষুনি চলে যায় এখান থেকে। কারা আসবে জিজ্ঞেস করার আর সাহস হলো না। দুজন পা চালিয়ে চলে এলাম শ্মশান থেকে। গনু বেশ ভয় পেয়েছিল। বলল, জ্যাঠামশাইকে আজ কেমন যেন লাগছিল। কখনো এভাবে ধমক দিয়ে আমার সঙ্গে কথা বলেন। আমারও খুব খারাপ লাগছিল। সূর্য ডোবার সময়টাতে শ্মশান ঘাট আর পোড়ো মন্দিরকে মনে হয়েছিল এই পৃথিবীর বাইরের কোনো জগৎ বুঝি। কেউ সেখানে ছিল না, অথচ সারাক্ষণ মনে হচ্ছিল কারা যেন আমাদের দেখছে। হেঁটে হেঁটে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল। আমাদের গলির মুখেই ছিল হালদার বাড়ি। গনু বলল, আজ রাতটা আমার সঙ্গে থেকে যা, একা একা কেমন যেন ভয় করছে। আকাশে তখন থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। একটা গুমোট অন্ধকারে চারদিকে থমথম করছে। পাড়ার কোনো বাড়িতে আলো নেই। রাস্তার টিমটিমে গ্যাসের আলো থাকা আর না থাকা সমান। গনুর কথা শুনে ওর জন্য মায়া হলো। বললাম, ঠিক আছে, থাকবো তোর সঙ্গে। বাড়িতে বলে এসেছি রাতে ফিরবো না। আমাদের পাড়ার সবচেয়ে বনেদি বাড়ি ছিল গনুদের নিকুঞ্জ ভিলা। অনেক জায়গা জুড়ে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। হেন ফলের গাছ নিয়ে যা ওর বাড়িতে ছিল না। এত পুরনো সব গাছ দিনের বেলাতেই গা ছমছম করতো একা ঢুকতে। বাড়িতে ঢুকে গনু রাধুনি ঠাকুরকে ডেকে খাবার দিতে বলল। বুড়ো ঠাকুর থাকতো বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, পাঁচিলের ধারের একটা ঘরে। ও ছাড়া বাড়িতে সেদিন আর কেউ ছিল না। খেয়ে উঠে সদর দরজা, ভেতর দরজা সব বন্ধ করে গনুর ঘরে ঢুকলাম। এমন সময় শুরু হলো প্রচন্ড ঝড়। খটাস খটাস করে জানালার কপাটগুলো বাড়ি খেতে উঠে ওগুলো বন্ধ করে দিলাম। ঝড় বাতাসের শব্দ একটু কমলো। গনু বলল, ইস, এই ঝড় বাদলে জ্যাঠামশাই একা শ্মশানে পড়ে আছে। ওর কথা শুনে আমারও খারাপ লাগলো। তবু বললাম, বৃষ্টির সময় কেউ শ্মশানে যাবে না, তিনি নিশ্চয়ই মন্দিরে থাকবেন। গনু বলল, মন্দিরের যে অবস্থা, যে কোনো সময় ধসে পড়তে পারে। কথা পাল্টাবার জন্য বললাম, ঘুম পাচ্ছে, চল শুয়ে পড়ি। গনুর মস্ত পালঙ্কে পুরো জাজিম বিছানো, একসঙ্গে 4 জন শুতে পারবে। দরজা জানলা বন্ধ থাকলেও একটু শীত শীত লাগছিল। দুজন দুটো কাঁথা মুড়ি দিয়ে শুয়েছি। ঘুম আর আসে না। ঝড় বাড়তেই লাগলো। জানলায় বাতাসের শব্দ শুনে মনে হচ্ছিল কেউ যেন জোরে জোরে ধাক্কা মারছে। বাড়ির চারপাশে বড় বড় গাছপালা ছিল বলে ঝড়ের শব্দ বেশি মনে হচ্ছিল। গো গো করে বনো মোষের দল যেন সব লন্ডভন্ড করে ছুটে যাচ্ছিল। সারা বিকেলে ধকলে ক্লান্ত ছিলাম বলে ঝড়ের দাপাদাপি শুনতে শুনতে এক সময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। স্পষ্ট শুনলাম কে যেন ডাকলো, রাঙা, দরজা খোল। বাইরে তখনও ঝড়ের তাণ্ডব চলছে, বৃষ্টিও হচ্ছে। একটু পরে আবার শুনলাম, গনু, রাঙা, দরজা খোল। গনু ধরফড় করে উঠে বসলো। বলল, বাইরে কেউ ডাকছে, তুই হ্যারিকেনটা ধর। গনু শোবার ঘরের দরজাও বন্ধ ছিল। ডাক শুনে মনে হলো সদর দরজার বাইরে থেকে কেউ ডাকছে। পালঙ্কের তলায় হ্যারিকেনটা ডিম করে রেখেছিলাম। গনুর কথা শুনে হ্যারিকেন হাতে ওর পেছন পেছন গেলাম। দরজায় হাত দিতে যাবে এমন সময় বহু দূরে বাজ পড়ার মতো শব্দ হলো যেন। জ্যাঠামশাই মেঘের মতো গলা শুনলাম, গনু, সাবধান। ঝোড়ো বাতাসের ভেতর স্পষ্ট শুনতে পেলাম। হ্যারিকেনটা আমি উঁচু করে তুলে ধরতে গিয়েছিলাম। জ্যাঠামশাইয়ের গলা শুনে এমনই চমকে গেলাম,
হাত থেকে হ্যারিকেনটা পড়ে নিভে গেল। গনু দরজা খুলতে পারল না। ভয়ে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, জ্যাঠামশাইয়ের গলা শুনেছিস তুই? ঠিক তখনই আবার সদর দরজার বাইরে থেকে গনুর বাবার গলা শুনলাম, গনু দরজা খোল, আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? গনু হতভম্ব হয়ে বাবা ডাকছে বলে আবার যেই দরজা খুলতে যাবে তখনই আবার জ্যাঠামশাইয়ের গলা শোনা গেল, গনু সাবধান, দরজা খুলবি না, ঘর থেকে বেরোবি না। এরপর এক বিকট অমানসিক আর্তনাদ শুনলাম। গনু অন্ধকারে ছুটে আমাকে জড়িয়ে ধরল। আমিও ভীষণ ভয় পেয়েছিলাম। যত দোয়া দরুদ জানতাম সব পড়তে শুরু করলাম। আবার চিৎকার শুনলাম, মনে হলো কোনো জন্তুর গলা। সঙ্গে সঙ্গে প্রচন্ড শব্দে বাজ পড়ল। গনুদের গোটা বাড়ি থরথর করে কেঁপে উঠল। আমি গনুকে ধরে বিছানায় নিয়ে গেলাম। আবার ভেতরে কে যেন বলল, আজ রাতে ঘর থেকে বেরোবে না। গনু আমার বুকের ভেতর ঠক ঠক করে কাঁপছিল। ওকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ ও জ্যাঠামশাই বলে ফুপিয়ে কেঁদে উঠল। ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, ভোর হলেই আমরা জ্যাঠামশাইকে দেখতে যাব। বাকি রাতটুকু আমরা জেগেই ছিলাম। শেষ রাতের দিকে ঝড় থেমে গেল। ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। আমার কেন যেন মনে হচ্ছিল জ্যাঠামশাইয়ের কোনো বিপদ হয়েছে। গনুকে সঙ্গে নিয়ে বেরুলাম। ঝড়ে গনুদের দুটো পুরনো আম গাছ ভেঙে পড়েছে। একটাকে মনে হলো ভীষণ শক্তিশালী। কেউ যেন প্রচন্ড রাগে মাটি থেকে উপড়ে তুলে মাঝখানে ভেঙে দূরে ছুঁড়ে ফেলেছে। অবাক হয়ে গেলাম গনুদের বাড়ির বাইরে এসে। বাড়ির ভেতরে বাগান ঝড়ে তছনছ হয়ে গেছে, অথচ বাইরে ঝড়ের কোনো চিহ্ন নেই। ভাঙা ডালপালা দূরে থাক, পাতাও খসে পড়েনি কোথাও। কি কেমন ঝড়! অজানা আশঙ্কায় বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। রাস্তার দুপাশে কোথাও কোনো ঝড়ের নামগন্ধ নেই। শ্মশানের কাছে এলাম। আশেপাশে লোকালয় না থাকলেও শ্মশান ঘাটে লোকজনের ভিড় দেখলাম। আবার আমাদের অবাক হবার পালা। শ্মশানের পাশে পুরোনো আম বাগানটা প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে, ঠিক গনুদের বাড়ির মতো। ভিড়ের কাছে যেতে কে যেন বলল, হালদার বাড়ির ছেলে এসেছে। এক বুড়ো এসে গনুকে বুকে জড়িয়ে ধরে ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বলল, অঘোর বাবা আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। একজন ভিড় সরিয়ে আমাদের ভেতরে যেতে দিল। দেখি মন্দিরের চাতালে জ্যাঠামশাইকে সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছে। একজন চাদর সরিয়ে দিল। তার সারা গা কাদা মাখা, চুল দাড়ি সব ভেজা। লোকজন বলা বলি করছিল, এই কেমন অদ্ভুত ঝড়, কখনো দেখিনি। কোথাও গাছে কুটুটি নড়ল না, অথচ এখানে সব একাকার হয়ে গেছে। একজন বলল, মাঝরাতে অঘোর বাবার গলা শুনিয়ে বুঝেছি ভয়ঙ্কর কিছু একটা ঘটছে। বহু বছর আগে এরকমটি শুনেছিলাম। গনু আমাকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচাতে গিয়ে জ্যাঠামশাই মরে গেলেন। অন্যরা কেউ ওর কথা বুঝলো না, ভাবলো শোকে ওর মাথা ঠিক নেই। আমি ছাড়া আর কেউ জানলো না গনুর কথায় এতটুকু মিথ্যে ছিল না। সেই রাত আমাদের খারাপ মিশে ডেকেছিল। বেরুলে নিঘাত মারা পড়তাম। জ্যাঠামশাই বাধা দিয়েছিলেন বলে ওর ওপর ওদের রাগ হয়েছিল। গনুকে সাবধান করতে গিয়ে নিজে বোধহয় অসাবধান হয়ে পড়েছিলেন, যে জন্য ওকে বেঘরে প্রাণ দিতে হলো। অবশ্য এসব মানুষের মৃত্যু এভাবেই হয়। এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে সামুদ্রের দিকে তাকিয়ে দেখলাম। ভয় না পাওয়া বীর পুরুষরা একে অপরের গায়ের সঙ্গে গা লাগিয়ে ভয়ে সিটিয়ে আছে। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন।
গল্প পাঠে ছিলাম আমি লক্ষ্মী পেঁচা। প্রচ্ছদ ও সম্পাদনায় পাঠ। অসংখ্য ধন্যবাদ এই গল্পটি সম্পূর্ণ শোনার জন্য। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন গল্প নিয়ে আবার ফিরছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।